নমস্কার, শুভ চতুর্থীর সন্ধে। আপনাদের সবাইকে আমাদের অনেক অনেক শারদ শুভেচ্ছা জানিয়ে আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করছি। অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে প্রেজেন্টেড বাই ওয়ান এক্স ব্যাট। আর অনেক কিছু বলার আছে, তার কারণ হচ্ছে যে কালকে রাত্রিরে ভারতের যে নিউ লুক টিম, সেটা গোয়ালিয়রে মাধবরাও সিন্ধিয়ার, বলতে গেলে মাধবরাও সিন্ধিয়া নগরী, গোয়ালিয়রের কোনো কোনো জায়গায় গেলে মনে হয় সেখানে প্রায় ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে। অর্থাৎ টেস্ট ম্যাচে 2-0 হারানোর পর বাংলাদেশ এবার টি-20তেও বিধ্বস্ত। আর এইসব নিয়ে আলোচনা করার জন্য প্রতিদিনের মতো আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর, যে আবার আজকে দেখছি বিশেষভাবে পুজোর জন্য সেজেটে যে এসছে, সেই জয়জ্যোতি ঘোষ। কিরম দেখলে কালকে ভারতের নিউ লুক টি-20 টিম, বাট রেজাল্ট একই থাকলো? রেজাল্ট একই থাকলো এবং নিউ লুক স্টেডিয়ামেও, এই মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম একদম নতুনভাবে সাজানো হয়েছে। এবং তারপর ভারতের যা পারফরমেন্স ভালো লাগলো। মায়াঙ্ক যাদব যেভাবে পারফর্ম করেছেন, প্রথম ওভার মেডেন, তারপরের ওভারে উইকেট, এবং মনে হচ্ছে যেন স্বপ্নের একেবারে রূপকথা মায়াঙ্ক যাদব। এই বোলারটি মতিনগর থেকে উঠে আসা বোলার, তার বাবা কর্টলি অমব্রোজের ফ্যান এবং তিনি গল্প শোনাতেন ফাস্ট বোলারদের মায়াঙ্ক যাদবকে। অবশেষে স্বপ্ন পূরণ। গৌতম গম্ভীর বলেছিলেন মায়াঙ্ক যাদবকে ম্যাচে নামার আগে যে বেশি কিছু ভাবার কারণ নেই, একদম যেটা বেসিক সেটার উপর ধ্যান দাও, আন্তর্জাতিক ম্যাচ খেলছো এটা ভাবারই দরকার নেই। কিন্তু দুরন্ত পারফরমেন্স মায়াঙ্ক যাদবের। তিনি অভিষেক করেছেন, একই সঙ্গে নীতিশ কুমার রেড্ডিও অভিষেক করেছেন, আর শেষে হার্দিক পান্ডিয়ার সেই নো লুক শট। ওভারঅল পারফরমেন্স, আর্শদীপের বোলিং হোক বা আর্শদীপের সঙ্গে বরুণ চক্রবর্তীর বোলিং, সব মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স। আপনি কিভাবে দেখছেন? আমি বলবো যে ভারতের যে টিমটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেই টিমের মাত্র 3 জন প্লেয়ার কালকে রাত্রিরে খেলেছেন। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং আর্শদীপ সিং। 9 জন প্লেয়ার, অর্থাৎ তোমার 11 জনের টিমের 8 জন প্লেয়ার খেলেননি। তার মধ্যে বিরাট কোহলি বা রোহিত শর্মা তো রিটায়ার করে ফেলেছেন টি-20তে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, আমি বাদ দিচ্ছি। 8 জন প্লেয়ার না খেলেও তুমি 49 বল বাকি থাকতে 7 উইকেটে জিতেছো। এবার এর চেয়ে ভালো ভারতের যে নতুন টি-20 জমানা যেটা তৈরি করা হচ্ছে, 2025-এ 2026-এ টি-20 বিশ্বকাপ ভারতেই হবে, তার কথা ভেবে এটা ছিল সেই প্রথম সূর্যোদয় হলো সেই লক্ষ্যে তার প্রথম রাত্রির। এবং আমি বলবো দুর্দান্ত কেটেছে। তুমি মায়াঙ্ক যাদবের কথা বলছিলে, মায়াঙ্ক যাদব গত বছর আইপিএলে চোট পাওয়ার পর তিনি কিন্তু ডোমেস্টিক ক্রিকেট খেলেননি, তাকে সরাসরি নিয়ে আসা হয়েছে। আইদার দুটো কারণে হতে পারে, এক, তাকে কি অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে, নাকি তাকে এখানে রেখে টি-20-র জন্য তৈরি করা হবে। যে পেসে তিনি বল করেছেন ফেরত এসে, সত্যি বেশ চোখে পড়ার মতো। নীতিশ রেড্ডি ততটা না হলেও আমি বলবো কিন্তু কালকের সবচেয়ে ইমোশনাল মোমেন্ট আমার কাছে দুটো। একটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার নো লুক শট। হার্দিক পান্ডিয়াকে দেখো ক্যাপ্টেন্সি থেকে, টি-20 ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে সূর্যকুমার যাদবের আন্ডারে খেলতে হচ্ছে, যাকে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে যিনি ক্যাপ্টেন, তাকে তার আন্ডারে খেলতে হচ্ছে এবং যথেষ্ট, আমি কি বলবো, ক্রিকেটীয় টার্মসে নিগৃহীত হয়ে খেলতে হচ্ছে। তিনি লাস্টে শটটা মারলেন, নো লুক শট। ওই শটটা বোধহয় বোঝালো যে ভারত কিরম অ্যারোগেন্সের সঙ্গে বাংলাদেশকে উড়িয়ে দিল। ক্রিকেটের ইতিহাসে এরকম শট কেউ দেখেছে বলে মনে হয় না। যেরকম বিরাট কোহলির মেলবোর্ন মাঠের শটটা একটা আইকনিক হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে, স্ট্রেট ড্রাইভে 6 এমসিজিতে। এই শটটা জাস্ট না তাকিয়ে এরকম ব্যাটটা তুলে দিয়ে ব্যাটটা 4-এ চলে গেল। ব্রিলিয়েন্ট অবশ্যই। এই শটের মাধ্যমে হয়তো বার্তাও দিতে চাইলেন কিছু হার্দিক পান্ডিয়া। দুরন্ত পারফরমেন্স। আমি বরুণ চক্রবর্তীর কথায় আসবো। হার্দিক পান্ডিয়া কিন্তু 4 ওভারে 24 রান, একটা উইকেট, দুটো ক্যাচ। সো হার্দিক পান্ডিয়া খুব অলরাউন্ড পারফরমেন্স হার্দিক পান্ডিয়ার। এরই সঙ্গে বরুণ চক্রবর্তীর কথা বলবো। তিনি দুরন্ত বোলিং করেছেন এবং 3 বছর পর আবার ডাক পেয়েছেন দলে। তিনি বলছেন ম্যাচ শেষে যে টিএনপিএলে তিনি যে খেলেছেন, রবিচন্দ্রন অশ্বিনের সহায়তা পেয়েছেন, টিএনপিএলে 12 উইকেটও নিয়েছেন, সেটা কিন্তু কাজে দিয়েছে। এবং অবশ্যই জাতীয় দলের পোশাকেও 3টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। অবশ্যই অ্যাসেট। কালকে কীভাবে দেখছেন? অ্যাবসলিউটলি। আমি যে ইমোশনাল জায়গাটা বলছিলাম, একটা হার্দিক পান্ডিয়া, একটা বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীর ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যাটস এর আগে আমি দেখছিলাম 6 ম্যাচে 132 রান দিয়ে, 6টা উইকেট, 132 রান দিয়ে, অ্যাভারেজ 66, খুবই খারাপ। নাইট রাইডার্সে যে বরুণ চক্রবর্তীকে আমরা চিনি আর ভারতের জার্সিতে যাদের দেখি, দুটো যেন আলাদা লোক। একই বাড়ি থেকে বেরোয় কিন্তু দুটো আলাদা লোক।
এই বরুণ চক্রবর্তী পুরো ব্যাপারটা বদলে দিয়েছেন এবং তিনি স্পেশালি তার কেকেআরে যিনি তার মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, তিনি এসে ফেরত এনেছেন, নইলে গৌতম চক্রবর্তী ফেরতই আসতে পারতেন না বরুণ চক্রবর্তী। এবং ফেরত এসে কালকে ব্রিলিয়ান্ট বোলিং করেছেন, 3টে উইকেট, আরেকটা ক্যাচ ফেলেছেন নীতিশ রেড্ডি। ওই ক্যাচটা যদি না ফেলতেন তাহলে 4টে উইকেট হয়ে যায়। এবং ওর ফেরত আসাটা সবচেয়ে ইমোশনাল এবং 3 বছর বাদে দারুণ লাগলো, মনে হলো একজন কবি যেন টিমে ফেরত এলেন। একেবারে। আমি একটা প্রশ্নে আসবই সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি নিয়ে। কালকে একটা স্ট্র্যাটেজি নিতে দেখলাম যে তিনি আর্শদীপকে বোলিং করালেন এবং তারপর হার্দিক পান্ডিয়াকে বোলিং করালেন, সেখানে মায়াঙ্ক যাদবকে করালেন না। ওভারঅল ক্যাপ্টেন্সি যদি বলা হয় সূর্যকুমার যাদব কীভাবে ব্যাখ্যা করবেন? আমি বলবো যে ক্যাপ্টেন্সি মাপার জন্যে রিয়েল পরীক্ষা কালকে ছিল না, কারণ বাংলাদেশ এমন একটা প্রাগৈতিহাসিক ধরনের টি20 ক্রিকেট খেলছে যে কোনো ক্যাপ্টেনকেই মনে হবে দারুণ, স্পেশালি এরকম একটা টিম যেখানে সবাই ভালো খেলছে। আমি বলবো শুধু ঋতুরাজ গাইকোয়াড়কে আমি এখনো মিস করছি, যিনি দুর্ধর্ষ পারফরমেন্স ডোমেস্টিক ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বাকি সবাই তুমি দেখো যে শুভমান গিল নেই, মানে অনেক প্লেয়ার আছেন যারা নেই, তা সত্ত্বেও ভারতের কিরকম গাড়ি চলছে তা থেকেই আরো বোঝা যায় এক, ভারতীয় টিমটা কত স্ট্রং হয়ে গেছে, মানে কোর স্ট্রেংথটা। সেকেন্ড, বাংলাদেশ কতটা খারাপ জায়গায় চলে গেছে বাংলাদেশ টি20-তে একেবারেই। এবং এর পরের ম্যাচ বুধবার, সেখানে কি কামব্যাক ঘটাতে পারবে ভারতীয় দল, সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং এরপর যে টপিকে আসবো সেটা হচ্ছে মহিলা বিশ্বকাপ। গতকাল ম্যাচ হয়ে গিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ, এবং ভারতের কিন্তু কষ্টার্জিত জয়, এবং এই জয়ের ফলে কি অবস্থানে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতীয় দল একটু বলে দেবো। এই মুহূর্তে গ্রুপ এর পর্যায়ে খুব স্ট্রং গ্রুপ। নিউজিল্যান্ড 1 নম্বর পজিশনে রয়েছে, সেক্ষেত্রে নেট রান রেট 2.9। অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে 1.908 নেট রান রেট। পাকিস্তান হেরেও কিন্তু 3 নম্বরে রয়েছে 0.555, এবং ভারত চতুর্থ স্থানে রয়েছে -1.217 হচ্ছে তার নেট রান রেট। আর শ্রীলঙ্কা, যার সঙ্গে বুধবারে ম্যাচ হয়েছে ভারতের হরমনপ্রীতদের, সেই শ্রীলঙ্কা একদম শেষে রয়েছে -1.667। অর্থাৎ এর থেকে কিন্তু পরিষ্কার যে ভারতের লড়াইটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই শ্রীলঙ্কা কিন্তু এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল, তাই হরমনপ্রীত কৌরদের জন্য এতটা সহজ হবে না। পাকিস্তানের বিরুদ্ধেও যখন দেখি যে ম্যাচ তারা খেলেছেন, সেক্ষেত্রে কিছুটা মন্থর উইকেট ছিল, ব্যাটিংও কিন্তু খুব বেশি দ্রুত গতিতে তারা করতে পারেননি, ফিল্ডিংয়েও কিছু লুফলস ধরা পড়েছে। তবে বোলিংয়ে অরুন্ধতী রেড্ডি দুরন্ত পারফরমেন্স করেছেন, 3টি উইকেট নিয়েছেন, ভ্যারিয়েশন দিয়েছেন বলে, এবং একই সঙ্গে শ্রেয়াঙ্কা পাটিল 4 ওভার 1টি মেডেন, 12 রান 2টি উইকেট, ইকোনমিক্যাল, এবং একই সঙ্গে উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল। টিম গেম দেখাতে হবে অবশ্যই। গৌতমদার কাছে অবশ্যই প্রশ্ন করব যে ভারত শ্রীলঙ্কা ম্যাচ আপনি কতটা আশাবাদী? দেখো, ভারতীয় মেয়েরা নিউজিল্যান্ডের সঙ্গে মোটেই ভালো খেলেনি। পাকিস্তান ম্যাচটা আমি খুব খুশি, পাকিস্তান ম্যাচটা জিতেছেন, যেটা একটা মর্যাদার লড়াই ছিল। যে আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তানকে সবসময় হারায়, মহিলারাও হারালেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে শারজায় মুদস্সর নজর বলছিলেন, যিনি পাকিস্তান ক্রিকেটের থিঙ্কার হিসেবে পরিচিত, আমি তার উত্তর শুনে খুব আশ্চর্য হয়ে গেলাম যখন কেন এই ভারতের একাধিপত্য আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানে এসে জিজ্ঞেস করা, তিনি বললেন এটা শুরু হয়েছে যবে থেকে আমাদের দেশে ম্যাচ ফিক্সিংয়ের ভূত ঢুকেছে। কারণ সবাই প্লেয়াররা ভয় পায় যে হেরে গেলে লোকে বলবে ম্যাচ ফিক্স করেছে, এই টেনশন থেকে নাকি পাকিস্তান খেলতে পারে না। মেয়েদের নিয়ে তো কোনো ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপার নেই। ক্লিয়ারলি পাকিস্তানকে বুঝতে হবে যে ভারতীয় ক্রিকেট অনেক এগিয়ে গেছে, পাকিস্তান ক্রিকেট পেছনে পড়ে গেছে, কি পুরুষ কি মহিলা। একেবারেই। আরেকটা বিষয় বলে রাখি যে হরমনপ্রীত কৌর কালকে কিন্তু একটা ক্যাপ্টেন্স নক খেলছিলেন, 29 রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। যে সময় 4টি উইকেটের পতন হয় সেই সময় একদম অ্যাঙ্কার রোল প্লে করছিলেন। তিনি চোটগ্রস্ত ছিলেন, এবং তার কি অবস্থা এই মুহূর্তে স্ট্যাটাস বলে রাখবো। স্মৃতি মান্ধানার তরফ থেকে যে আপডেট এসছে যে তিনি কিন্তু সুস্থ হচ্ছেন, এবং এরকম চিন্তা করার কিছু নেই যে তিনি পরবর্তী ম্যাচ খেলবেন না। শ্রীলঙ্কা ম্যাচে অবশ্যই ভারতের ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে হরমনপ্রীত কৌরকে। গৌতম দা, আমি আবার বলবো যে ভারতের মেয়েদের উপর এই টুর্নামেন্টে বিরাট প্রত্যাশা আছে, এবং আমি এই ভারতের ম্যাচ শুরু হওয়ার 2 দিন আগে গেছিলাম, তখন ছিলাম ওখানে শারজায়। টিম অত্যন্ত খুব হাই ইন্টেন্সিটি ট্রেনিং যেটা বলে সেভাবে ট্রেনিং করছে। প্রথম ম্যাচটা একটা সেটব্যাক হয়ে গেছে, এখন এই ম্যাচটা খুব ভালোভাবে জিততে হবে। তো এই ম্যাচটা খুব ক্রুশিয়াল ভারতের পক্ষে বাকি টুর্নামেন্টের জন্য। এবং এটা বলতে বলতে আমরা একটা ছোটো এবার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। আমরা এই 1x ব্যাট পরিবেশিত এই স্টেডিয়াম বুলেটিনে এবার একটা ছোটো বিরতিতে যাই, কিন্তু আপনারা কোথাও যাবেন না, আমরা এসে কিন্তু আরও সব বিষয় নিয়ে আড্ডা মারবো। প্লিজ টিভির সামনে থেকে নড়বেন না। নমস্কার, ফেরত এলাম আবার স্টেডিয়াম বুলেটিনে। এবারের অংশটা ক্রিকেট তো অবশ্যই, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা।
যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে লিগ হয় তার একটা অংশের অংশীদার হয়েছেন সচিন টেন্ডুলকার। এই খবরটার পেটে আমার মনে হয় লুকিয়ে আছে আরও একটা ঘটনা, যে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারের জন্যে একরকম রাষ্ট্রদূত নিযুক্ত হলেন সচিন তেন্ডুলকর, অর্থাৎ ক্রিকেটের ফেস হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে তুলে ধরা হবে। এই জাস্ট কয়েকদিন আগে ডালাসে একটা অনুষ্ঠান হয়ে গেল যেখানে সুনীল গাভাস্কর, জাহির আব্বাস দুজনেই গেছিলেন। আমার কোথাও মনে হচ্ছে জয়জ্যোতি যে আমেরিকানরা ঠিক নয়, আমেরিকায় ক্রিকেটের প্রসারে যে কাজকর্ম হচ্ছে সেখানে সচিনকে একজন ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউজ করা হবে একেবারে। এবং এই ন্যাশনাল ক্রিকেট লিগ এটার যিনি রয়েছেন মূল অরুণ আগরওয়াল চেয়ারম্যান যিনি রয়েছেন, তিনি কিন্তু গর্বিত। মানে এই যখন অ্যানাউন্সমেন্টটা হলো যে সচিন টেন্ডুলকার এখানে ওনারশিপ টিমে জয়েন করছেন, তারপর থেকে কিন্তু একটা মানে আশার আলো, আমেরিকায় আরও ক্রিকেট প্রসারিত হবে। সচিন নিজেও তার স্পিচ দিয়েছেন এবং এই ক্রিকেট লিগে কিন্তু সুরেশ রায়না থেকে শুরু করে রবিন উথাপা, দীনেশ কার্তিক, এই ধরনের ক্রিকেটাররাও এসে পারফর্ম করবেন। তাই অনেক কিছু, অনেক মশলা কিন্তু রয়েছে এবং আশা করা যায় যে এই আমেরিকায় আরও ক্রিকেটটা প্রসারিত হবে। সচিন এমন একজন মানুষ যিনি প্রত্যেকটা কাজ এত ভেবেচিন্তে করেন যে ভাবা যায় না। আমার মনে পড়ছে বহু বছর আগে ন্যাশভিলে ওর ওপর আমার একটা বই রিলিজ ছিল, ন্যাশভিলের মেয়র এসে উদ্বোধন করেছিলেন। আমি সচিনকে বলেছিলাম আপনি শুধু একটু পড়ে দিন, একটা ছোট নোট দিন। সচিন সেই নোটটা আমায় বললেন যে তোমার যেটা মনে হচ্ছে ওটা একটু লিখে নাও, তারপরে আমি দেখে পাঠাচ্ছি। সেটা কলকাতায় বসে আমি পাঠালাম, সচিন ছিলেন কলম্বোতে। সচিন সেই নোটটা পাঠালেন লন্ডনে অঞ্জলির কাছে। অঞ্জলি নোটটা দেখে সচিন আবার ফোন করে বললেন ওখানে একটা জায়গা আছে যে সৌরভ আর আমি উইকেটের মধ্যে বাংলায় কথা বলি, আচ্ছা এই অংশটার কি এখানে দরকার আছে? আমি বললাম যে দেখুন ন্যাশভিলে মেয়র আসবেন, ভুলে যাবেন, স্পিচটা পড়া হবে। বলল না সব ঠিক আছে, শুধু ওই যে বাংলায় কথা বলি এই জায়গাটা আমার মনে হয় কেটে দেওয়াটা বেটার। এবং পরে আমি জেনেছিলাম যে এইভাবে এডিটিং হয়েছিল। তিনি যখন আমেরিকায় কোনো কথা বলছেন ক্রিকেটের ওপরে, তুমি ধরে নাও যে 15 রাত্রিরটা ভেবে হয়তো 15টা রাত্রির গেছে ওই স্পিচটা তৈরি করতে, এবং তিনি যুক্ত হয়েছেন মানে অনেক ভেবেচিন্তে যুক্ত হয়েছেন। এবং তিনি আগামী দিনে ক্রিকেটের প্রসারে, তার মানে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট তুমি জানো যে অন্তর্ভুক্ত করা হয়েছে পরের অলিম্পিকে, তার আগে টেন্ডুলকারকে প্রায় আমার মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো কোস্টে ঘুরে বেড়াতে দেখা যাবে একেবারেই। আর সচিন এসছেন, এবারে জয়সূর্য আসবেন। আমরা নস্টালজিক হচ্ছি, অবশ্যই 90s ফিরছি মনে হচ্ছে। জয়সূর্যর যে খবরটা রয়েছে সেটা হচ্ছে যে তিনি অন্তর্বর্তী কোচ থেকে কোচ হচ্ছেন পার্মানেন্টলি শ্রীলঙ্কান টিমের। এবং বলে রাখি যে শ্রীলঙ্কান টিমের কোচ তিনি থাকবেন 2026-এর 31শে মার্চ পর্যন্ত, অর্থাৎ পরিষ্কার যে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে তার আগে শ্রীলঙ্কান টিমকে সনাথ জয়সূর্যের হাতে তুলে দিচ্ছে এক্ষেত্রে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তার কারণ একদম স্পষ্ট, শ্রীলঙ্কার মাটিতে ভারত ওয়ানডে সিরিজ হেরেছে, তারপর ইংল্যান্ডে গিয়েছিল শ্রীলঙ্কা, সেখানে সিরিজ হেরেছে, তবে একটি টেস্ট ম্যাচ কিন্তু জিতেছিল শ্রীলঙ্কা। তারপর ঘরের মাঠে এখানে নিউজিল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। তাই এই যে উন্নতির গ্রাফটা জয়সূর্যর তত্ত্বাবধানে হচ্ছে সেটা দেখে কিন্তু এই সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন? অ্যাবসলিউটলি। পাকিস্তান যেমন নিচে নেমে যাচ্ছে, জয়সূর্যর আন্ডারে শ্রীলঙ্কা কিন্তু উঠছে। এবং আমি বলবো যে শ্রীলঙ্কান ক্রিকেটে জয়সূর্য এই মুহূর্তে রাহুল দ্রাবিড় আর গম্ভীর যোগ করলে যা, উনি তাই কোচ হিসেবে টিমটাকে ইন্সপায়ার করছেন। নিজে খুব বুদ্ধিমান ক্রিকেটার ছিলেন। তো কাজে জয়সূর্যর অধীনে শ্রীলঙ্কান ক্রিকেট আরও উন্নতি। আর শ্রীলঙ্কান ক্রিকেট আর প্রবলেম ছিল যে মানে তুমি আনছো এনেই সরিয়ে দিচ্ছ, হায়ার অ্যান্ড ফায়ার হয়ে গেছিলো। জয়সূর্য এবার এসে একটা স্টেবিলিটি এনেছেন এবং শ্রীলঙ্কান টিমটাকে দেখেও মনে হচ্ছে যে উপমহাদেশে কর্তৃত্বের লড়াইতে বাংলাদেশ কি খেলছে আমরা দেখতেই পাচ্ছি, পাকিস্তানে কি অবস্থা দেখতে পাচ্ছি। যদি সেকেন্ড কোনো টিম থাকে ভারতের কাছাকাছি সেটা শ্রীলঙ্কা একেবারেই। আর এই শ্রীলঙ্কান টিম নিয়ে কিন্তু আশা বুক বাঁধছে অনেকেই, শ্রীলঙ্কান ক্রিকেট অনুরাগীরা। আর এই শ্রীলঙ্কান টিম 2024 T20 ওয়ার্ল্ড কাপ হলো, গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কান টিম, সেখান থেকে কিন্তু ফিনিক্সের মতো কামব্যাক করছে আবারও ক্রিকেটের সমিতিতে। এই মুহূর্তে মনে হচ্ছে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। ছোট্ট বিরতি নেব, খুব শীঘ্রই ফিরবো, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। দীপা কর্মকারের অবসর, আমরা এটা দিয়ে খারাপই লাগছে যে এটা দিয়ে আমরা এটা শুরু করছি নতুন ইয়েতে। যারা টেলিভিশন দেখছেন এখন তাদের জন্য এটা খুব, আমি বলবো যে দুঃসংবাদই বলবো, যারা বেঙ্গল স্পোর্টস ভালোবাসেন, ইন্ডিয়ান স্পোর্টস ভালোবাসেন। দীপা কর্মকার ত্রিপুরার গর্ব, ভারতের গর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের গর্ব। তিনি মাত্র 31 বছর বয়সে অবসর নিচ্ছেন। এটা কিন্তু একটা খুব দুঃখজনক খবর। দীপা বারবার চেষ্টা করছিলেন ফেরত আসার, মাঝখানে নানান সমস্যার মধ্যে পড়েছিলেন, তাকে নিয়ে নানান প্রশ্নচিহ্ন তোলা হয়েছিল। কেন জানি না এখন মনে হচ্ছে যে ইভেনচুয়ালি
হয়তো তার ট্রেনিং পদ্ধতি যেভাবে তিনি তৈরি হচ্ছিলেন তার মধ্যে কোথাও কোনো গলদ ছিল, নিলে এত কম বয়সে কেন তাকে সরে যেতে হবে? একেবারেই কিছু তো রয়েছেই। আর আমি একটু বলতে চাই যে কি লিখেছেন দীপা কর্মকার সোশ্যাল মিডিয়াতে আজকে। তিনি যখন সাইন আপ করছেন তিনি লিখছেন, সাইনিং অফ ফ্রম দ্য ম্যাট, থ্যাংক ইউ টু এভরিওয়ান অফ মাই থ্যাংক ইউ টু এভরিওয়ান হু হ্যাজ বিন আ পার্ট অফ মাই জার্নি অন টু দ্য নেক্সট চ্যাপ্টার। আর দীপা কর্মকার বললেই মনে পড়ে সেই 2016 রিও অলিম্পিকের তার দুর্দান্ত পারফরমেন্স। অল্পের জন্য মেডেল পাননি, তবে আরও সম্মান বোধহয় প্রাপ্য ছিল দীপা কর্মকার। অ্যাবসলিউটলি। আমার এখনো মনে আছে ওই রিও থেকে এসে এফডি ব্লকে সল্ট লেকে উনি একটা অনুষ্ঠানে এসেছিলেন, তার কোচকে নিয়ে বিরাট একটা হাইপ তৈরি হয়েছিল। সে সময় মনে হচ্ছিল যে রিওতে যেটা পড়েননি পরের অলিম্পিকে সেটা করবেন দীপা, সেখানেও চলে যাবেন, 4th থেকে 3rd হয়ে যাবেন কি 2nd হয়ে যাবেন। সেখান থেকে একটা কি বলবো, একটা আমি বলবো যে একটা প্রায় নিচে পড়ে যাওয়া মতন। এবং দীপার এই যে ইভেনচুয়ালি তার প্রতিভাটা পূর্ণতা পেল না, এবং আজকে ত্রিপুরা থেকে উঠে এসে বিশ্বমঞ্চে লড়াই করছিলেন, কি ঘটলো দীপার জীবনে হলো না। আজকে এত ভারত এত অলিম্পিক স্পোর্টসে এত উন্নতি করেছে, সাই এত কাজকর্ম করছে, কোথাও একটা বের করা উচিত যাতে ভবিষ্যতের দীপাদের 31 বছরে অবসর নিতে না হয়। একেবারে, এবং সেটা বোধহয় বের হবে যখন দীপা কর্মকার নিজের আত্মজীবনীটা লিখবেন। তো সেটা খুব ইন্টারেস্টিং হবে যদি তিনি লেখেন, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে একই সঙ্গে গৌতম দা, দীপা কর্মকারের পাশাপাশি আজকে একজনের জন্মদিন, ডোয়াইন ব্রাভো কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন, আর তাকে নিয়েও আশা রয়েছে। ব্রাভোকে নিয়ে কি বলবেন? আমি বলবো যে দীপার খবরটা যেরকম দুঃখজনক, ব্রাভো এমন একজন মানুষ যিনি সবসময় হাসি খুশি থাকেন। জন্মদিন এমনিতেই নাচেন, সবসময় নাচেন, হাসি খুশি থাকেন। জন্মদিনে কি করেন এটা আমার দেখার ইচ্ছে, যে দীপার ক্রিস গেল যদি ক্রিস গেল আর ব্রেভো যদি এক ঘরে থাকেন তাহলে কি হতে পারে আমার এটা জানার খুব ইচ্ছে, স্পেশালি একটা বার্থডে পার্টিতে। যাই হোক, এখন সময় শেষ হয়ে এসছে। আজকের মতো স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন। আবার শারদ শুভেচ্ছা জানাই আপনাদের। আজকের মতো শুভরাত্রি।